আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুরাদ মালেক, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স। আমি আজকে অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমার গতকালে আসলে ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে নেওয়া হয়নি। আজকে আমি ক্লাসটি নেব এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এটা আমি আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা অনেকের কাছেই, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটের কাছে খুব কঠিন একটা জিনিস মনে হয়। সেটা হচ্ছে অস্টিওমায়ালাইটিস। আমি আগেই আপনারা জানেন, আমি যখন লেকচার নেই তখন কোনো স্লাইড বা প্রজেক্টর ইউজ করি না। এই জন্য আপনাদেরকে একটু সময় দিচ্ছি। আমি একটু খাতা কলম নিয়ে বসুন। আমি আশা করি অস্টিওমায়ালাইটিস আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি শুরু করব এখনই। দেখুন, অস্টিওমায়ালাইটিস, আইটিস মানে আমরা জানি ইনফ্লামেশন, তাহলে অস্টিও মানে বোনস। তাহলে অস্টিওমায়ালাইটিসের ডেফিনেশন কি? ইনফ্লামেশন অফ দ্য বোন অ্যান্ড বোন মেরু, ইউজুয়ালি ডিউ টু ইনফেকশনস, বা মোস্ট কমনলি ডিউ টু ইনফেকশন। তাহলে ইনফ্লামেশনটা কেন হয়? ডিউ টু ইনফেকশনস। তাহলে ডিফাইন অস্টিওমায়ালাইটিস, আবারও বলছি আমি, ইনফ্লামেশন অফ দ্য বোনস অ্যান্ড বোন মেরু, ইউজুয়ালি ডিউ টু ইনফেকশন। কেন আমি বললাম ইউজুয়ালি ডিউ টু ইনফেকশন? কারণ ইনফেকশন ছাড়াও অস্টিওমায়ালাইটিস হতে পারে, যেমন কেমিক্যাল অস্টিওমায়ালাইটিসও হতে পারে। তো যাই হোক, আপনারা কমপ্লিকেটেড করার প্রয়োজন নেই। ডিফাইন অস্টিওমায়ালাইটিস, তাহলে ইনফ্লামেশন অফ দ্য বোন অ্যান্ড বোন মেরু, ইউজুয়ালি ডিউ টু ইনফেকশন। ক্লাসিফিকেশন অফ অস্টিওমায়ালাইটিস। আমি বলছি আপনাদেরকে একুট অস্টিওমায়ালাইটিস, সাব একুট অস্টিওমায়ালাইটিস, ক্রনিক অস্টিওমায়ালাইটিস। তাহলে ইউজুয়ালি অস্টিওমায়ালাইটিস থ্রি টাইপস: acute osteomyelitis, subacute osteomyelitis and chronic osteomyelitis. acute osteomyelitis কখন বলবেন? লেস দেন 2 উইকস, সেটাকে আমরা বলি acute osteomyelitis। সাবএকুট হলো মোর দেন 2 উইকস, সেটা হলো সাবএকুট osteomyelitis। ক্রনিক osteomyelitis কখন বলবো? হয় ফরমেশন অফ সিকুয়েস্টাম, এক কথায় শেষ, যখন বোনসের মধ্যে সিকুয়েস্টাম তৈরি হবে, সেটা তখনই বলা হবে এটাকে ক্রনিক অস্টিওমায়ালাইটিস। তবে ইউজুয়ালি ইটস মোর দেন 3 উইকস। তাহলে একুট অস্টিওমায়ালাইটিস লেস দেন 2 উইকস, সাবএকুট অস্টিওমায়ালাইটিস মোর দেন 2 উইকস, ক্রনিক অস্টিওমায়ালাইটিস হয় ফরমেশন অফ সিকুয়েস্টাম উইদিন দ্য বোনস। সিকুয়েস্টাম কি এটা আমি আপনাদেরকে পরে পড়াবো, আগে আপনারা ক্লাসিফিকেশনটা জেনে নিন। তাহলে এটা গেল ইউজুয়ালি বা বেসিক্যালি অস্টিওমায়ালাইটিস থ্রি টাইপস: একুট অস্টিওমায়ালাইটিস, সাবএকুট অস্টিওমায়ালাইটিস, ক্রনিক অস্টিওমায়ালাইটিস। আরেকটা ক্লাসিফিকেশন আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটাও মনোযোগ দিয়ে শুনুন। ব্যাকটেরিয়াল অস্টিওমায়ালাইটিস, ভাইরাল অস্টিওমায়ালাইটিস, ফাঙ্গাল অস্টিওমায়ালাইটিস, কেমিক্যাল অস্টিওমায়ালাইটিস হতে পারে। তাহলে দেখুন, আমি 4টা টাইপস বলছি: ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, কেমিক্যাল। তার মধ্যে কমনেস্ট হলো ব্যাকটেরিয়াল অস্টিওমায়ালাইটিস। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যাকটেরিয়াল অস্টিওমায়ালাইটিস অ্যাডাল্টে কোন কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? অ্যাডাল্টে সাধারণত স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেপ্টোকক্কাস পায়োজেনেস, স্টেপ্টোকক্কাস নিউমোনি, এই 3টে ব্যাকটেরিয়া দ্বারা কমনলি হয় অস্টিওমায়ালাইটিস ইন কেস অফ অ্যাডাল্ট। ইন কেস অফ চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে ইকোলাই, সালমোনেলা, প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস,
এবং অ্যাডাল্টে যে ব্যাকটেরিয়াগুলোর নাম বলছি সেগুলো দ্বারাও হতে পারে। তাহলে আবার বলছি, ইন কেস অফ অ্যাডাল্ট ব্যাকটেরিয়াল ওস্টিওমাইলাইটিস, বড়দের ক্ষেত্রে কোন কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? কমনলি হলো সবচেয়ে কমনেস্ট হচ্ছে স্টেফাইলোকক্কাস ওরিয়াস, স্টেপ্টোকক্কাস পায়োজেনেস, স্টেপ্টোকক্কাস নিউমোনি। ইন কেস অফ চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে হয় ইশ্চেরিশিয়া কোলাই, সালমোনেলা, প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস। ইভেন বড়দের যে ব্যাকটেরিয়াগুলো দ্বারা হয় সেগুলো দ্বারাও হতে পারে। ভাইরাল ওস্টিওমাইলাইটিস খুবই রেয়ার, স্মল পক্স বলা হয়েছে যে এই হলে তার ক্ষেত্রে ওস্টিওমাইলাইটিস হইতে পারে, বাট ভেরি রেয়ার। এগুলো আপনাদের বলাই দরকার নাই, বলবেন শুধু ভাইরাল হতে পারে। ফাঙ্গাল ওস্টিওমাইলাইটিস, এটাও খুব আনকমন। বিশেষ করে ম্যাক্সিলোফেশিয়াল যে বোনসগুলো আছে এখানে ফাঙ্গাল ওস্টিওমাইলাইটিস হতে পারে। এটা আপনারা নাম বললে হবে যে ফাঙ্গাল ওস্টিওমাইলাইটিস। আর কেমিক্যাল ওস্টিওমাইলাইটিসও হতে পারে কেমিক্যাল দ্বারা। তাহলে বলবেন আপনারা ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, কেমিক্যাল, তার মধ্যে আপনার ব্যাকটেরিয়াগুলো হাইলাইট করবেন। আরেকটা ক্লাসিফিকেশন বলি আমি, সেটাও অনেকে জানেন হয়তো। এক্সোজেনাস এবং এন্ডোজেনাস ওস্টিওমাইলাইটিস। আবারও বলছি আমি, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। আগে বলি এন্ডোজেনাস। এন্ডোজেনাস মানে কি? আপনার শরীরের ভিতরেই কোনো জায়গা থেকে ইনফেকশন গ্রো করে সেটা আপনার ওস্টিওমাইলাইটিস হয়েছে। যেমন একটা বাচ্চার টনসিলাইটিস আছে, ফ্যারিঞ্জাইটিস আছে, সেখান থেকে ইনফেকশন থ্রু ব্লাড হেমাটোজেনাস রুটে গিয়ে আপনার কোনো লং বোনে ইনফেকশন করলো, হয়ে গেল। তাহলে দেখুন, সোর্সটা ছিল ওই বাচ্চাটা শরীরের ভিতর থেকেই কোন রুটে গেল? হেমাটোজেনাস রুটে গেল এবং ইনফেকশন হয়ে ওস্টিওমাইলাইটিস হয়ে গেল। এটা হলো এন্ডোজেনাস ওস্টিওমাইলাইটিস। ইউজুয়ালি কোন রুটে হয়? ভায়া হেমাটোজেনাস রুট। এবার আসি আমরা আরেকটা, এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস। এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস কিভাবে হয়? দেখুন, আপনি একটা বা কেউ একটা পেশেন্টকে ধরেন স্টেপ করছে এবং বোনসটা ভেঙে গেছে, তাহলে এটা কি হয়ে গেছে? ওপেন ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই বাইরে থেকে ইনফেকশন ঢুকে কিন্তু ওই বোনসের মধ্যে ইনফেকশন হতে পারে। তাহলে এটা সোর্সটা কি? আউটসাইড দ্য বডি, বাইরে থেকে ইনফেকশন ঢুকে গেল। এটাকে বলা হয় এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস। ওপেন ফ্র্যাকচার অফ দ্য বোনসে সেখানে ইনফেকশন। অথবা দেখুন, আমরা যে অপারেশন করি অর্থোপেডিক্সের, অপারেশন করার পরে ইনফেকশন হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু আউটসাইড থেকে আসতে পারে। যে আপনার ওটি এনভায়রনমেন্ট আনস্টেরাইল ছিল, আপনার ইনস্ট্রুমেন্ট আনস্টেরাইল ছিল, যার ফলে ইনফেকশন ঢুকে গেছে, তাহলে সেটাও কিন্তু এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস। তাহলে ক্লাসিক বেসিক্যালি osteomyelitis three types: acute osteomyelitis, subacute osteomyelitis, chronic osteomyelitis. acute osteomyelitis less than 2 weeks বলা হয়, subacute more than 2 weeks. chronic osteomyelitis when sequestum formed within the bones, যখন বোনসের মধ্যে সিকুইস্টাম তৈরি হয় তখনই সেটাকে বলা হয় ক্রনিক। ইটস ইউজুয়ালি মোর দেন 3 weeks. এটিওলজিক্যাল একটা ক্লাসিফিকেশন বলেছি, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এবং কেমিক্যাল ওস্টিওমাইলাইটিস। তার মধ্যে ব্যাকটেরিয়ালটা আমি হাইলাইট করছি। বড়দের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? ইউজুয়ালি স্টেফাইলোকক্কাস ওরিয়াস, স্টেপ্টোকক্কাস পায়োজেনেস, স্টেপ্টোকক্কাস নিউমোনি। ইন কেস অফ চিলড্রেন, ইকোলাই, সালমোনেলা, ব্যাকটেরয়েডস, প্রোটিয়াস, কিনজেলা। ইভেন বড়দের যে হয় ব্যাকটেরিয়া দ্বারা, সেগুলো দ্বারাও বাচ্চাদের হতে পারে। আর লাস্টে বললাম আমি এন্ডোজেনাস ওস্টিওমাইলাইটিস, এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস। এন্ডোজেনাস মানে হলো ইনসাইড দ্য বডি যদি সোর্স অফ ইনফেকশন হয় সেটা হলো এন্ডোজেনাস। আর এক্সোজেনাস হলো আপনার বাইরে থেকে যদি ইনফেকশন যায়, যেমন ওপেন ফ্র্যাকচার অথবা ডিউরিং অপারেশন যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা এক্সোজেনাস সোর্স বা এক্সোজেনাস ওস্টিওমাইলাইটিস।
এখন দেখুন আমি যে জিনিসটা পড়াবো, প্যাথোজেনেসিস অফ অস্টিওমাইলাইটিস, এটা অনেকেই ভুলে যায় অথবা মনে রাখতে পারে না। প্যাথোজেনেসিস অফ অস্টিওমাইলাইটিস অথবা প্যাথোফিজিওলজি অফ অস্টিওমাইলাইটিস। দেখুন একুট অস্টিওমাইলাইটিস এটি সবচেয়ে কমন এবং অ্যান্ডোজেনাস মানে হ্যামাটোজেনাস রুটে হয়, ব্লাডের মাধ্যমে। একুট অস্টিওমাইলাইটিস এটাকে বলা হয় ডিজিজ অফ দ্য চিলড্রেন। তার মানে কি, একুট অস্টিওমাইলাইটিস সবচেয়ে কমন হলো বাচ্চাদের ক্ষেত্রে। আমি আগেই বলছি যে বাচ্চাদের কোনো সোর্স অফ ইনফেকশন থাকলে, যেমন টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, সেই সোর্স অফ ইনফেকশন থেকে হ্যামাটোজেনাস রুটে, কোন রুটে, হ্যামাটোজেনাস রুট, তার মানে ব্লাডের মাধ্যমে এটা বোনসে গিয়ে ইনফেকশন করতে পারে। কতটা খেয়াল করুন। অস্টিওমাইলাইটিস বোনসের কোন রিজনে হয়? মেটাফাইসিয়াল রিজনে হয়। কমনলি কোন রিজনে হয়? মেটাফাইসিসে হয়। কেন হয় সেটা আমি একটু পরে বলবো আপনাদের। তাহলে আমি যদি প্যাথোজেনেসিস শুরু করি তাহলে কিভাবে বলবেন? তাহলে বলতে হবে ইনফেকশনস থ্রু হ্যামাটোজেনাস রুটস comes to the metaphyseal region of the bones। তাহলে ইনফেকশন কিভাবে আসলো? ভায়া হ্যামাটোজেনাস রুট ইন দ্য মেটাফাইসিয়াল রিজনস অফ দ্য লং বোন বা বোনস, যেটাই বলুন। তাহলে ইনফেকশন আসলে এখানে কি হবে? ইনফ্লামেশন হবে, সেলুলার প্রলিফারেশন হবে, এক্সুডেশন হবে এবং আলটিমেটলি পাস ফর্মেশন হবে। দেখেন সেকেন্ড কথা কি? ইনফ্লামেশন, cellular proliferation, exudation and ultimately formation of pus। তাহলে বোনসের মধ্যে কি তৈরি হয়ে গেল? মেটাফেশিয়াল রিজনে পাস তৈরি হয়ে গেল। নাম্বার 2। নাম্বার 3 কি? পাস, আমি আবারও বলছি, পাস কামস আউট থ্রু দ্য হ্যাভার্সিয়ান ক্যানেল। এই যে বোনসের মধ্যে যে হ্যাভার্সিয়ান সিস্টেম আছে আপনারা জানেন, ক্যানেল থাকে, এটা তার এই পাস কী করে বোনস থেকে বের হয়ে চলে আসে। আপনারা জানেন বাচ্চাদের পেরিওস্টিয়াম অনেক ঠিক থাকে, তাহলে পাসটা এসে কোথায় জমা হয়? আন্ডার দ্য পেরিওস্টিয়াম। আন্ডার দ্য পেরিওস্টিয়াম, দিস ইজ নোন এজ সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। তখন এই পাসটা কী তৈরি করে? সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। এখন পেরিওস্টিয়ামের নিচে যখন পাস আসবে, বাচ্চাদের পেরিওস্টিয়াম অনেক ঠিক থাকে, তখন পেরিওস্টিয়ামটা কী করে? বোনস থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, এলিভেশন অফ দ্য পেরিওস্টিয়াম। তখন পাসটা কী করে? পুরা বোনসে ছড়াই পড়ে, মানে পাস স্প্রেডস থ্রু আউট দ্য বোনস। এরপরে পাসটা কী করে? আবার অ্যানাদার সাইডে আবার রিএন্টার্স ইন্টু দ্য বোন থ্রু দ্য হ্যাভার্সিয়ান ক্যানেল। আবার অন্য জায়গায় গিয়ে আবার বোনসের মধ্যে এই পাসটা আবার ঢুকে যায়, রিএন্টার্স ইন্টু দ্য বোন। এরপরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দেন এগেইন ইনফ্লামেশন, এগেইন পাস ফর্মেশন অ্যান্ড আলটিমেটলি ইনক্রিজ দ্য প্রেশার উইদিন দ্য বোনস। যখন আবার ইনফ্লামেশন হয়, মোর পাস ফর্মেশন হয়, তখন বোনসের ভিতরে কি হয়? প্রেশার অনেক বেড়ে যায়, এবং যখন প্রেশার বেড়ে যায় তখন ভাস্কুলার কম্প্রোমাইজেশন হয়, ডিক্রিজ ভাস্কুলারিটি। বাই দিস টাইম ফর্মেশন অফ মাইক্রোথম্বাস, এখানে প্লাটিলেট এগ্রিগেশন হয়ে কি করে? সাথে সাথে মাইক্রোথম্বাস তৈরি করে। তাহলে ভাস্কুলারিটি কী হবে? আরও কমে যাবে, এবং আলটিমেটলি লোকালাইজড এরিয়ার ওই বোনসটাতে কী হবে? ভাস্কুলারিটি কমে যাবে। তাহলে দুইটা কারণে ভাস্কুলারিটি কমে যায়। একটা হলো পাস ফর্মেশনের কারণে, প্রেশারের কারণে ভাস্কুলারিটি ডিমিনিশড হচ্ছে, এবং এগ্রিগেশন হয়ে মাইক্রোথ্রম্বাস করে ভেসেলকে ব্লক করে দিচ্ছে। যে নতুন বোনসগুলো তৈরি হয় এগুলোর নাম হলো ইনভলিউক্রাম সারাউন্ডিং দ্য সিকুইস্টাম। সিকুইস্টামের চারপাশে যে বোনস তৈরি হয় সেটার নাম হলো ইনভলিউক্রাম। এখন দেখুন আলটিমেটলি এই পাসটা কী হয়? এই পাসটা এক সময় বোন থেকে আবার বের হয়ে সফট টিস্যুতে আসতে পারে, তখন এটার নাম হয়েছে সফট টিস্যু অ্যাবসেস, এটার নাম হয়। এবং আলটিমেটলি এটা আপনার স্কিন পেনিট্রেশন করে যদি আনট্রিটেড থাকে তাহলে এটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে, তখন এটার নাম হয় ক্রনিক ডিসচার্জিং সাইনাস। যখন পাস একদম বেরোয় চলে আসলো তখন এটার নাম হয় ক্রনিক ডিসচার্জিং সাইনাস।
ক্রনিক ডিসচার্জিং সাইনাস। এবং এই সাইনাস দিয়ে কী হতে পারে, এই যে সিকুইস্টাম যে হয়েছে, এই বোনসগুলো আস্তে আস্তে বের হয়ে চলে আসতে পারে। এটাকে বলা হয় ক্লোয়েকা। এটাকে বলা হয় কি? ক্লোয়েকা। তাহলে দেখুন এখানে আমরা তিনটা শব্দ শুনতে পেলাম। একটা হচ্ছে সিকুইস্টাম। হোয়াট ইজ সিকুইস্টাম? ডেড পিচ অফ বোন উইদিন দ্য লিভিং বডি নোন এজ সিকুইস্টাম। সিকুইস্টাম একদম দেখতে সাদা মনে হয়। কেন? কারণ এটা ডেড হয়ে যায় যখন, তখন এটাতে কোনো মিনারেলাইজেশন হইতে পারে না, এই জন্য এটা একদম হোয়াইটিশ দেখা যায়। তারপরে কি বললাম? ইনভলিউক্রাম। ইনভলিউক্রাম কি? নিউলি ফর্মড বোনস সারাউন্ডিং দ্য সিকুইস্টাম। সিকুইস্টামের চারপাশে যে নিউলি ফর্মড বোন থাকে, নতুন যে বোনস তৈরি হয়, সেটা না বলে ইনভলিউক্রাম। আর ক্লোয়েকা কি? থ্রো ডিসচার্জিং সাইনাস, পিচ অফ বোনস যে কামস আউট হয়ে আসে, বের হয়ে চলে আসে, এটাকে বলা হয় ক্লোয়েকা। দেখুন প্যাথোফিজিওলজিটা আমি আবার একটু আপনাদেরকে সংক্ষেপে বলছি, আপনারা এরো এরো দিয়া পরীক্ষা বলবেন। তাহলে নাম্বার 1, ইনফ্লামেশন অফ দ্য ইনফেকশন ইন দ্য মেটাফাইশিয়াল রিজন অফ দ্য লং বোন বায়া হেমাটোজেনাস রুট। নাম্বার 1, তাহলে হেমাটোজেনাস রুটের মাধ্যমে কি হলো? ইনফেকশন কামস টু দ্য মেটাফাইশিয়াল রিজনস অফ দ্য লং বোনস। Number 2, inflammation, cellular proliferation, exudation, and ultimately formation of pus within the bones. Number 3, this pus comes out through the Haversian system under the periosteum, known as the subperiosteal abscess. Pus চলে আসলো under the periosteum. Number 4, then elevation of the periosteum and pus spreads throughout the bones. and pus কি করলো? পুরো বোনসে ছড়াই পড়লো। Number 5, then pus re-enters into the bone, again inflammation, exudation, more and more pus formation, and ultimately increase the pressure within the bones and diminish the vascularity. By this time, formation of microthrombus and diminished vascularity. তাহলে আলটিমেটলি ভাস্কুলারিটি দুইভাবে কমে যাচ্ছে, একটা হলো বাই প্রেশার আর একটা হলো বাই মাইক্রোথ্রম্বাস। আলটিমেটলি ডিক্রিজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য বোনস and ultimately due to diminished blood supply bones dead. আলটিমেটলি কী হয়ে যায়? বোনসটা ডেড হয়ে যায়। দিস ডেড বোন ইজ নোন এজ সিকুইস্টাম। এটার নাম কি? সিকুইস্টাম। একদম আমার মনে হয় ক্লিয়ার। আফটার ফরমেশন অফ সিকুইস্টাম, সারাউন্ডিং দ্য সিকুইস্টাম নিউলি বোন ফরমেশন অকার্স। নতুন বোন কি তৈরি হয়? নিউ বোন ফরমেশন নোন এজ ইনভলিউক্রাম। and ultimately pus may comes to the soft tissue known as soft tissue abscess, then may comes throughout the exterior, বাইরে চলে আসতে পারে, known as chronic discharging sinus। তখন আপনার স্কিন পেনিট্রেট করে বাইরে চলে আসতে পারে। through discharging sinus multiple piece of bones may comes out, known as cloaca। আবার বলছি আমি পুরো জিনিসটা। Infections in the metaphyseal region of the long bone via hematogenous root, inflammation, exudation, cellular proliferation, pus formation. Pus comes out under the periosteum through the Haversian canal. Elevation of the periosteum, pus spread throughout the bones, pus re-enters into the bones. Again inflammation, more and more pus formation, increased pressure and diminish the vascularity. Vascularity also diminished due to formation of microthrombus. Ultimately, bones death occurs, known as the sequestrum, and newly bone formation surrounding the sequestrum, known as the involucrum. This pus may comes out to the soft tissue, known as the soft tissue abscess, and ultimately may comes to the exterior, known as the chronic discharging sinus. Through discharging sinus, multiple dead pitch of bone may come out, known as the cloaca.
আমার মনে হয় প্যাথোফিজিওলজি সবার কাছে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসি আমরা ইনভেস্টিগেশন কী করবো অস্টিওমাইলাইটিসে। ও আরেকটা জিনিস আমি বলতেছিলাম, ভুলে গেছি, সেটা হচ্ছে মেটাফেশিয়াল রিজনে কেন অস্টিওমাইলাইটিস কমন। এটা আন্ডারগ্রাজুয়েট খুব একটা নেসেসারি না, তারপরে আমি বলছি। আমরা জানি নিউট্রিয়েন্ট আর্টারি বোনসের ভাস্কুলার সাপ্লাই, বোনসের ব্লাড সাপ্লাই থেকে নিউট্রিয়েন্ট আর্টারি, এবং আলটিমেটলি এই আর্টারি গিয়ে ওপেন করে কোথায়? ভেইন, সাইনোসয়েডাল ভেইনস। এই নিউট্রিয়েন্ট আর্টারিগুলা বোনসে সাপ্লাই দেওয়ার পরে সাইনোসয়েডে যে ওপেন করবে, ওপেন করার আগে এগুলা হেয়ার পিন অ্যাপিয়ারেন্স হয়। কিসের মতো? হেয়ার পিন অ্যাপিয়ারেন্স। হেয়ার পিন আপনারা জানেন যে চুলের ক্লিপ এরকম এরকম করে হেয়ার পিন অ্যাপিয়ারেন্স হয়। তাহলে যখন হেয়ার পিন অ্যাপিয়ারেন্স হয় ভেসেলগুলা, তখন এখানে ব্লাড স্টেসিস হয়ে যায়, ব্লাড স্টেসিস। আর ব্লাড যখন আমরা জানি কন্টিনিউয়াস ফ্লো না থাকে, তখন কিন্তু সেখানে অক্সিজেন সাপ্লাই আসে না। যার ফলে কি হয়, এই এরিয়াটাতে অক্সিজেন টেনশনটা অনেক কমে যায় এবং মোর প্রন টু ডেভেলপ অস্টিওমাইলাইটিস। তাহলে আমি যদি শব্দটা গুছাই বলি তাহলে কি বলবো, যে এখানে ইনফেকশন কেন বেশি হয়? যে নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাইং দ্য মেটাফেশিয়াল রিজন before enters into the sinusoidal vessels or veins, they appear as hairpin loops, and blood stasis occurs here and decrease the oxygen tension and more prone to develop infection. আর মনে হয় একদম সবার কাছে ক্লিয়ার যে নিউট্রিয়েন্ট আর্টারিগুলো এগুলো এখানে হেয়ার পিন অ্যাপিয়ারেন্সে থাকে, এইটুকু বলতে পারলে না। যার ফলে ব্লাড স্টেসিস হয়, অক্সিজেন টেনশন কমে যায় এবং ইনফেকশন ডেভেলপ করতে পারে। এবার আসি আমরা ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করব? কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাডের পরীক্ষাগুলো আগে বলি। ব্লাড কালচার খুবই ইম্পর্টেন্ট। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি বলি, অনেক রেস্ট হয়ে যায়। এটা গেল ব্লাডের ইনভেস্টিগেশন। লোকালি কি করব? লোকাল লিম্বের একটা এক্সরে করব। আর রেডিওলজিক্যাল পরীক্ষা কি করতে পারি? ফর আর্লি ডায়াগনোসিস আমরা এমআরআই করতে পারি। এটুকু এনাফ। তাহলে ব্লাডের কী করবো? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, ব্লাড কালচার এবং লোকাল পার্টের একটা এক্সরে করতে পারি। আর্লি ডায়াগনোসিসে আমরা এমআরআই করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। ক্লিনিক্যাল ফিচার কি হবে? সিভিয়ার পেইন হবে, টেন্ডার, রেডনেস, ফিভার, হাই ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। এগুলো কমন ফিচার, যে পেইন, টেন্ডার, রেডনেস, হাই ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। এবং বাচ্চারা এত ব্যথা হয়, আনএবল টু ওয়াক, যে সে বাচ্চা হাঁটতে পারে না। এটা একটা সুন্দর টার্ম আছে, এটাকে বলে সিউডো প্যারালাইসিস। সিউডো প্যারালাইসিস। তাহলে আবার বলছি আমি, পেইন থাকবে, ফিভার থাকবে, সুইলিং থাকবে, রেডনেস থাকবে এবং আনএবল টু ওয়াক, বাচ্চা ঠিক থাকবে, হাঁটতে পারবে না। এবং ডিহাইড্রেশন থাকবে, টেম্পারেচার এত বেশি হয় যে ফ্লুইড লসের কারণে ডিহাইড্রেশন হয়ে যায়। দ্যাটস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে আমি ক্লিনিক্যাল ফিচার বললাম, ইনভেস্টিগেশন বললাম। এবার আসি আমরা চিকিৎসায়। চিকিৎসা কি? ফার্স্ট হলো জেনারেল ম্যানেজমেন্ট। পেইনের জন্য আমরা অ্যান্টিপাইরেটিক দেব, অ্যানালজেসিক দেব। জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক দেব। ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড ব্যালেন্স মেনটেন করব। তাহলে আবার বলছি, আমরা পেনের জন্য দেবো অ্যানালজেসিক, জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক, প্যারাসিটামল দিতে পারি। এবং তার যে ডিহাইড্রেশন হচ্ছে বাচ্চাটার, এই জন্য ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হবে এবং পাটাকে ইমোবিলাইজ করতে হবে যাতে সে রেস্টে থাকতে পারে। আমরা প্লাস্টার করে ইমোবিলাইজ করে রাখি। দ্যাটস আর দ্য জেনারেল ম্যানেজমেন্ট। এবার আসি স্পেসিফিক ম্যানেজমেন্ট। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করব? বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেবো। বড়দের ক্ষেত্রে ইনজেক্টেবল,
বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইনজেক্টেবল, স্যাফোটেক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। আর বড়দের ক্ষেত্রে বলবেন সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। তাহলে আমি আবারও বলছি, অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিবায়োটিক শুরু করবেন? বাচ্চাদের ক্ষেত্রে স্যাফোটেক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন, বড়দের ক্ষেত্রে সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। এনাফ। কতদিন দেব? ইনজেক্টেবল দেই 2 to 4 উইকস আনটিল সিআরপি বিকাম নর্মাল, যতদিন পর্যন্ত সিআরপি নর্মাল না হবে। তাহলে ইনজেক্টেবল দেই কতদিন? 2 to 4 উইকস। দেন ওরাল, মানে মুখে আর অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে 3 to 6 উইকস। এটা অনেকেই পরীক্ষা গোলমাল পাকায় ফেলে। ইনজেক্টেবল 2 to 4 উইকস, দেন ওরাল 3 to 6 উইকস। এটা গেল আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যদি আপনার কনজারভেটিভ মানে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক স্টার্ট করছেন, শুরু করছেন, বাট নো রেসপন্স, কত ঘন্টার মধ্যে? 24 to 36 আওয়ার্স, 24 থেকে 36 ঘন্টার মধ্যে যদি রেসপন্স না হয়, কিভাবে বুঝবেন রেসপন্স হয়নি? যদি জ্বর না কমে, ব্যথা না কমে, পা আরও ফুলে যায়, রেডনেস আরও বেড়ে যায়, তাহলে বুঝবেন আপনার অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। নো রেসপন্স উইদিন 24 to 36 আওয়ার্স, তাহলে আপনাকে অপারেশন করতে হবে। কি অপারেশন করবেন? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এক কথাই শেষ, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এখন ইনসিশন দিয়ে কোনো পাস পেলেন না, তাহলে কি করবেন? তাহলে আপনাকে বুঝতে হবে এই পাসটা এখনও পেরিস্টিয়াম ভেদ করে আসতে পারে নাই, আন্ডার দ্য পেরিস্টিয়াম রয়েছে। তখন আমাদের ড্রিল মেশিন আছে, ওই ড্রিল মেশিনটা আমরা পেরিস্টিয়ামকে ছিদ্র করে দিই যাতে পাসটা বেরিয়ে আসতে পারে। এটা আপনাদের লেভেলে হয়তো লাগবে না, আপনারা জাস্ট বলবেন ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। তাহলে আবার চিকিৎসাটা আমি কমপ্লিটলি বলছি। ইন কেস অফ চিলড্রেন অ্যান্টিবায়োটিক কী দেবো? স্যাফোটেক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন, ইনজেক্টেবল দিয়ে শুরু করব। বড়দের ক্ষেত্রে সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেবো 2 to 4 উইকস, তারপরে ওরাল 3 to 6 উইকস। যদি 24 থেকে 36 ঘন্টার মধ্যে রেসপন্স না হয়, তাহলে আমরা অপারেশন করব। অপারেশনের নাম কি? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। পাস যদি না পাওয়া যায় ইনসিশন দিয়ে, তাহলে ড্রিল করে দেবো আমরা পেরিস্টিয়ামকে। আমার মনে হয় খুব সহজেই বুঝতে পারছেন। ক্রনিক অস্টিওমাইলাইটিস আমি একটু বলে রাখি, এটার যদি চিকিৎসা ধরে, তাহলে আপনারা একটা কথাই বলবেন, সেটা হলো সিকুয়েস্টেক্টমি অ্যান্ড সসারাইজেশন। আন্ডার গ্রাজুয়েটে আর কিচ্ছু বলা দরকার নাই, মানে সিকুয়েস্টামটাকে ফেলে দিতে হবে। এটা না বলে সিকুয়েস্টেক্টমি অ্যান্ড সসারাইজেশন, মানে বোনটাকে কিউরেট করে পিরিচের মতো করে দেবে, এটাকে বলে সসারাইজেশন। একটা শব্দ বললেই পাশ হয়ে যাবে। তাহলে অস্টিওমাইলাইটিস আমি সংক্ষেপে 5-7 মিনিটের মধ্যে বলে আবার লেকচারটা শেষ করে দিচ্ছি। আমার মনে হয় সবার কাছে জিনিসটা সহজ হওয়ার কথা। অস্টিওমাইলাইটিস ডেফিনেশন: inflammation of bone and bone marrow, usually due to infection. Types of osteomyelitis: acute osteomyelitis, subacute osteomyelitis, chronic osteomyelitis. acute বলা হয় less than 2 weeks, subacute more than 2 weeks, chronic when sequestum formation completed, যখন সিকুয়েস্টাম তৈরি হবে তখনই সেটাকে বলা হয় chronic osteomyelitis, usually more than 3 weeks. আরেকটা বলছিলাম অ্যাকর্ডিং টু কজ, এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন: ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এবং কেমিক্যাল অস্টিওমাইলাইটিস। তার মধ্যে আপনাদের একটি জানতে হবে, সেটা হলো ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস। ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা পরীক্ষা ধরে। অ্যাডাল্টে ইউজুয়ালি স্টেফাইলোকক্কাস ওরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, কমনেস্ট হলো স্টেফাইলোকক্কাস ওরিয়াস। বাচ্চাদের ক্ষেত্রে ইকোলাই, সালমোনেলা, প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস। ইভেন অ্যাডাল্টে যেগুলো দ্বারা হয় সেগুলো দ্বারাও হতে পারে। আরেকটা ক্লাসিফিকেশন বলছিলাম এক্সোজেনাস, এন্ডোজেনাস। এন্ডোজেনাস কি? যদি শরীরের ভিতরের কোনো ইনফেকশন সোর্স থেকে অস্টিওমাইলাইটিস হয় সেটা এন্ডোজেনাস, আর বাইরে থেকে যদি ইনফেকশন ঢুকে হয় সেটা হলো এক্সোজেনাস, যেমন ওপেন ফ্র্যাকচার ডিউরিং অপারেশন।
প্যাথোজেনেসিস অথবা প্যাথোফিজিওলজি অফ অস্টিওমাইলাইটিস। খুব সহজে আবার আমি বলছি, ইনফেকশনস ইন দ্য মেটাফেশিয়াল রিজন অফ দ্য লং বোন ভায়া হেমাটোজেনাস রুট। তাহলে কি ইনফেকশন হলে কী হবে? ইনফ্লামেশন, সেলুলার প্রলিফারেশন, exudation and ultimately pus formation. This pus comes under the periosteum via Haversian canal known as the subperiosteal abscess. Elevation of periosteum and pus is spread throughout the bones. Then pus re-enters into the bones, again inflammation, more and more pus formation, and ultimately increase the pressure within the bones, which decrease the vascularity. By this time formation of microthrombus, it's also decrease the vascularity, ultimately diminish the blood supply of the bones in the local area and formation of dead pitch of bones known as the sequestum. Formation of new bones around the sequestum known as involucrum, and ultimately this pus comes to the soft tissue known as the soft tissue abscess. If untreated, it may come outside the body to penetrate the skin. This is known as the chronic discharging sinus. তখন এটা সাইনাস হয়ে পাশ বাইরে চলে আসে, and through this sinus multiple dead pitch of bones may comes out known as cloaca. আমার মনে হয় যে সবার কাছে প্যাথোজেনেসিস এখন একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যে এক জায়গায় প্রথমে অ্যাবসেস হলো, আবার আরেক জায়গায় গিয়ে সেকেন্ড টাইম হলো, এটাকে বলে মেটাস্টেসিস অ্যাবসেস। খুব জরুরি না, তবে দেখুন তিনটা শব্দ খুব ইম্পর্টেন্ট। সিকুয়েস্টাম, ডেড পিচ অফ বোন উইদিন দ্য লিভিং বডি। ইনভলিউকাম, নিউলি ফর্মড বোন সারাউন্ডিং দ্য সিকুয়েস্টাম। ক্লোয়েকা, ডেড পিচ অফ বোনস হোয়েন কামস থ্রু আউট দ্য সাইনাস। তারপরে বললাম আমরা ক্লিনিক্যাল ফিচার। বাচ্চার কী হবে? পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, রেডনেস থাকবে, হাই ফিভার থাকবে, উইথ চিলস অ্যান্ড রাইগর, ডিহাইড্রেশন থাকতে পারে, এবং বাচ্চা হাঁটতে পারবে না এবং পাটা প্যারালাইসিসের মতো হয়ে যাবে। এটার নাম হলো সিউডো প্যারালাইসিস। ইনভেস্টিগেশন কি করবেন? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, ব্লাড কালচার, লোকাল একটা এক্স রে, আলট্রাসোনোগ্রাম এবং আর্লি ডায়াগনোসিসের জন্য এমআরআই করতে পারি। চিকিৎসা কি করব? জেনারেল ম্যানেজমেন্ট। আমরা ব্যথার জন্য দেব অ্যানালজেসিক, জ্বরের জন্য দেব অ্যান্টিপাইরেটিক, ডিহাইড্রেশনের জন্য করব ফ্লুইড ব্যালেন্স মেনটেন, আর পাটা যাতে রেস্টে থাকতে পারে এই জন্য ইমোবিলাইজ করে রাখবো স্প্লিন বা প্লাস্টার দিয়ে। এবার আসি স্পেসিফিক চিকিৎসা। আমরা প্রথমে শুরু করব কনজারভেটিভ চিকিৎসা, মানে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। ইন কেস অফ চিলড্রেন আমরা দেবো সেফোটেক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন, দুটি অ্যান্টিবায়োটিক। আর বড়দের জন্য দিব সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। ইনজেক্টেবল কতদিন চালাবো? 2 থেকে 4 সপ্তাহ। তারপরে আমরা ওরাল কন্টিনিউশন যাব। ওরাল দেব কতদিন? আরও 3 থেকে 6 সপ্তাহ। যদি অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল দেওয়ার পরে 24 থেকে 36 ঘন্টার মধ্যে রেসপন্স না হয় তাহলে আমরা অপারেশন করব। অপারেশনের নাম কি? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এটুক পর্যন্ত আপনারা জানলে এনাফ। ক্রনিক অস্টিওমাইলাইটিসের কী ট্রিটমেন্ট দেবেন? সিকুয়েস্টেক্টমি অ্যান্ড সসারাইজেশন। একুট অস্টিওমাইলাইটিস সাধারণত কাদের হয়? বাচ্চাদের হয়। এটাকে বলাই হয় ডিজিজ অফ দ্য চিলড্রেন। আমি আশা করি আপনারা অস্টিওমাইলাইটিস খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে যদি আমি লেকচার নেই তাহলে বোন টিবি পড়াবো, বোন টিউবারকুলোসিস, যদি সময় করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।